B.Ed থার্ড সেমিস্টার শিক্ষণ প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অংশ অনুশিক্ষণ। অর্থাৎ আমরা যে ক্লাসরুম টিচিং যে করাই তার আগে সমস্ত বিষয়গুলিকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করতে হয়। তার জন্য অনুশিক্ষণের প্রয়োজন হয়, যেখানে বিভিন্ন রকম অধ্যায়ের বিভিন্ন রকম অংশগুলো, যেমন আমি একটা কোনো অধ্যায় পড়ানো শুরু করার সময় কীভাবে সেটাকে ভূমিকায়ন করব, কীভাবে পড়ানোটাকে শুরু করব, তারপরে কীভাবে ব্ল্যাকবোর্ডটাকে ব্যবহার করব, কীভাবে প্রশ্ন করব ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, সেই রকম ধরনের বিভিন্ন দক্ষতাগুলিকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে নেওয়ার জন্য অনুশিক্ষণের দরকার। তাহলে অনুশিক্ষণ হলো এমন একটি প্রশিক্ষণমূলক কাঠামো যেখানে সাধারণ শ্রেণীকক্ষের জটিলতা সমূহকে অনেকটা সরলীকৃত করা হয়। এখানে জটিল শিক্ষণ দক্ষতা সমূহকে ছোট ছোট সরলীকৃত শিক্ষণ দক্ষতায় বিশ্লেষণ করা হয়। সেগুলি এক একটি করে অনুশীলন করা হয় এবং তাৎক্ষণিক ফলশ্রুতি প্রদান করা হয়। অনুশিক্ষণ শব্দটি সর্বপ্রথম ব্যবহৃত হয় 1963 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে। তখন থেকে অনুশিক্ষণ এর ধারণাটি শিক্ষা ছাড়াও অন্যান্য ক্ষেত্রগুলিতে ব্যবহৃত হতে থাকে। ভারতে 1967 খ্রিস্টাব্দে ডি তিওয়ারি সর্বপ্রথম গভর্নমেন্ট সেন্টার পেডাগজিক্যাল ইনস্টিটিউট এলাহাবাদে মাইক্রো টিচিং এর উপর একটি প্রকল্প গ্রহণ করেন। পরবর্তীকালে 1970 খ্রিস্টাব্দে তাকে অনুসরণ করে জি.বি. শাহ বরোদাতে অনুশিক্ষণের উপর টেপ রেকর্ডারের সাহায্যে একটি পরীক্ষা করেন। এছাড়া এনসিইআরটি এর তত্ত্বাবধানে অনুশিক্ষণকে ভিত্তি করে বিভিন্ন ধরনের গবেষণাধর্মী প্রকল্প ও প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়। তাছাড়া বর্তমানে ভারতের প্রায় প্রতিটি রাজ্যেই অনুশিক্ষণ প্রতিটি বিশ্ববিদ্যালয়ে B.Ed পাঠ্যক্রমের একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ। অনুশিক্ষণ সম্পর্কে বিভিন্নজন বিভিন্ন সংজ্ঞা দেন, তবে এখানে বুশ 1968 এর যে সংজ্ঞা সেটা আমি এখানে তুলে ধরেছি। Micro teaching is a teacher education technique which allows teachers to apply clearly defined teaching skills to carefully prepared lessons in a planned series of 5 to 10 minutes with a small group of real students offered with an opportunity to observe on videotape. অর্থাৎ অনুশিক্ষণ একটা পদ্ধতি যেখানে কিনা 5 থেকে 10 মিনিটের জন্য কোনো বিশেষ দক্ষতাকে সতর্ক সহকারে তৈরি করা হয় এবং সেগুলোকে টেপ রেকর্ডারে ভিডিও করে রাখা যেতে পারে পরবর্তীকালে সেইগুলো নিয়ে বিচার বিশ্লেষণের জন্য। অনুশিক্ষণে যে বিষয়টি প্রতিহত হয় সেগুলি হলো অনুশিক্ষণের সময়কালে সংক্ষিপ্ত ও যেটা 5 থেকে 20 মিনিটের মধ্যে হতে পারে। অনুশিক্ষণে শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা খুব কম হয়, 5 থেকে 10 জন। অনুশিক্ষণের ক্ষেত্রে মূল শিক্ষণ প্রক্রিয়াকে দক্ষতা অনুযায়ী কতকগুলি ভাগে ভাগ করা হয়, প্রতিটি ভাগকে পৃথকভাবে অনুশিক্ষণে প্রয়োগ করা হয়। তবুও বলা যায় যে অনুশিক্ষণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে শ্রেণীকক্ষের বাস্তব পরিস্থিতিতে শিক্ষার্থী শিক্ষক সমগ্র শিক্ষণ প্রক্রিয়াটিকে নির্দিষ্ট কতগুলি শিক্ষণ দক্ষতার নির্দিষ্ট সময়কালের মধ্যে অনুশীলন করা যায়। অনুশিক্ষণ সম্পর্কে সম্পূর্ণ ধারণাটি B.Ed সেকেন্ড সেমিস্টার কোর্স 7 এর অ্যাসাইনমেন্টে আমার এই চ্যানেলে আপলোড করা আছে, সেখান থেকে সবাই অনুশিক্ষণের সমগ্র ধারণাটি দেখে নেবে। এখানে B.Ed থার্ড সেমিস্টারে অনুশিক্ষণের গুরুত্ব ক্লাস টিচিংয়ের ক্ষেত্রে কতটা সেটাই আমি দেখানোর চেষ্টা করছি উদাহরণের মাধ্যমে। এখানে যে অনুশিক্ষণের দক্ষতাগুলি জানতে হয় তার জন্য জেসি ক্লিপ ও অন্যান্যরা ওদেরকে অনুসরণ করে অনুশিক্ষণের 3টি স্তর নির্ধারণ করা হয়। একটা জ্ঞান অর্জনের স্তর, একটা দক্ষতা অর্জনের স্তর, একটা সঞ্চালনের স্তর। এইভাবে বিভিন্ন স্তরের মাধ্যমে অনুশীলনের দক্ষতাগুলোকে জানা যায়। অনুশিক্ষণের সুবিধা অসুবিধা সমস্ত কিছু সেই অ্যাসাইনমেন্টের মধ্যে দেওয়া আছে, তবে আমার এখানে অনুশিক্ষণের দক্ষতাগুলোকে আমাকে জানতে হবে। শিক্ষণকে বিজ্ঞান হিসেবে বিবেচনা করতে হলে এই প্রক্রিয়াকে বিশ্লেষণ করে শিক্ষণ দক্ষতা এবং তার কার্যাবলী সমূহকে নির্দিষ্ট করা প্রয়োজন। শিক্ষক শিক্ষণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য হলো বিভিন্ন কৌশলের সাহায্যে শিক্ষণ দক্ষতাগুলিকে অনুশীলন করার ব্যবস্থা করা।
যার ফলে পরীক্ষারত শিক্ষার্থীরা শিক্ষণ দক্ষতাগুলি আয়ত্ত আনতে সক্ষম হয় এবং কার্যকরীভাবে পাঠদান করতে পারে। অনুশিক্ষণের 5টি দক্ষতা হলো, প্রথমত পাঠ সূচনার দক্ষতা। এই দক্ষতাটির উদ্দেশ্য হলো শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানমূলক সম্পর্ক স্থাপন করা, যাতে উভয়েই পাঠের প্রতি নিজেদের যুক্ত করে। পাঠে শিক্ষার্থীদের যুক্ত করার জন্য শিক্ষক এখানে পূর্বে অর্জিত এবং সংশ্লিষ্ট বিষয়কে ভিত্তি করে প্রয়োজনীয় প্রশ্ন বা গল্প বলেন এবং উদাহরণের উল্লেখ করেন, যার ফলে তিনি অর্থাৎ শিক্ষক মহাশয় বুঝতে পারেন শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানের পরিমাণগত এবং গুণগত মান কীরকম। এছাড়া শিক্ষার্থীদের পাঠের প্রতি প্রেরণা সঞ্চারের জন্যও এই দক্ষতাটি ব্যবহার করা হয়। এই দক্ষতা ব্যবহারে শিক্ষকগণের বাঞ্ছিত এবং অবাঞ্ছিত আচরণগুলি হলো, বাঞ্ছিত আচরণের মধ্যে পূর্বজ্ঞানের ব্যবহার, উপযুক্ত কৌশলের ব্যবহার এবং অবাঞ্ছিত আচরণের মধ্যে নিরবিচ্ছিন্নতার অভাব, প্রাসঙ্গিক বক্তব্য এবং প্রশ্নকরণ। এই পাঠ সূচনার যে দক্ষতা সেটা ক্লাসে ঢুকেই প্রথমেই করা হয়। তারপর প্রশ্নকরণ, আমি কিছু একটা বিষয় পড়লাম, তারপরে আমি ছাত্রছাত্রীদেরকে প্রশ্ন করতে পারি সেই পড়ানোর মধ্যে থেকে। প্রশ্নকরণ হলো খুবই গুরুত্বপূর্ণ দক্ষতা। প্রশ্নগুলি অবশ্যই অর্থবহ হবে। প্রশ্নের অর্থবহতার 3টি মাত্রা আছে, সেগুলি হলো গঠন, প্রক্রিয়া এবং ফল। এবং গঠন মাত্রার বৈশিষ্ট্য হলো ব্যাকরণগত শুদ্ধতা, সংক্ষিপ্ত, প্রাসঙ্গিক এবং নির্দিষ্ট। প্রক্রিয়া মাত্রার বৈশিষ্ট্যগুলি হলো প্রশ্নকরণের গতি, শিক্ষকের স্বর স্পষ্ট এবং শ্রবণগ্রাহ্য হবে এবং প্রশ্নের পুনরাবৃত্তি না করা। ফলের মাত্রা হলো শিক্ষার্থীদের প্রতিক্রিয়া। প্রশ্নকরণ দক্ষতার আরও কয়েকটি বিষয় বিবেচনা করা যায়, যেগুলো হলো প্রশ্নের স্তরগুলি হবে স্মৃতি স্তরের প্রশ্ন, বোধগম্যতা স্তরের প্রশ্ন এবং চিন্তনমূলক স্তরের প্রশ্ন। পাঠ পরিচালনার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হবে। আয়োজন পর্যায়ে যে ধরনের প্রশ্ন হবে, উপস্থাপনের পর্যায়ে তার ভিন্ন প্রশ্ন হবে এবং মূল্যায়ন স্তরে পৃথক প্রশ্ন হবে। হ্যাঁ, যখন আমরা ক্লাসরুমে ঢুকে কোনো ছাত্রছাত্রীদেরকে প্রশ্ন করি প্রথমেই, তখন সেটা পূর্বজ্ঞান সংক্রান্ত প্রশ্ন হয়। তারপর যখন বিষয়বস্তুর গভীরে আমি পড়াতে শুরু করি, তখন বিষয়বস্তু থেকে প্রশ্ন হয় এবং ক্লাস পড়ানোর শেষে যে প্রশ্নগুলো করি সেগুলো সমাপ্তি ক্ষেত্রে তখন মূল্যায়নমূলক প্রশ্নগুলো করা হয়। তারপরে শিক্ষকোপকরণের ব্যবহারের দক্ষতা, অর্থাৎ আমি বোর্ডে কোনো কিছু লিখে লিখে পড়াচ্ছি বা কোনো চার্ট, মডেল, বিভিন্ন রকম জিনিসপত্র, যন্ত্রপাতি কোনো কিছু ব্যবহার করে আমি পড়াচ্ছি বা শিলা দেখাচ্ছি, সেক্ষেত্রে শিক্ষকোপকরণের ব্যবহারটা আসলে কী গুরুত্ব আছে তার, সেটাকে একটু জানার চেষ্টা করতে হবে। শিক্ষণ কার্যকরী করে তুলতে শিক্ষকোপকরণের ব্যবহার বিশেষ গুরুত্বপূর্ণ। সেই কারণেই বর্তমানে শিক্ষকোপকরণ ব্যবহারকে একটি আবশ্যকীয় শিক্ষণ দক্ষতা হিসাবে বিবেচনা করা হয়। সাধারণত শিক্ষকোপকরণগুলিকে দুটি ভাগে ভাগ করা যায়: সাধারণ শিক্ষকোপকরণ এবং বৈদ্যুতিন শিক্ষকোপকরণ। সাধারণ শিক্ষকোপকরণের মধ্যে অন্যতম হলো ব্ল্যাকবোর্ড, চার্ট, মানচিত্র, ছবি, নকশা, স্কেচ, মডেল, বিজ্ঞান বিষয়ক সাধারণ পরীক্ষা প্রদর্শন ইত্যাদি। আর বৈদ্যুতিন শিক্ষকোপকরণগুলির মধ্যে হলো স্লাইড, ওভারহেড প্রজেক্টর, টিভি, কম্পিউটার, এই সমস্ত। প্রজেক্টরের সাহায্যেও বিভিন্ন রকম শিক্ষণীয় বিষয়গুলিকে দেখিয়ে ছাত্রছাত্রীদেরকে পড়ানো হয়। শিক্ষকোপকরণের ব্যবহারে দক্ষতা এই বাঞ্ছিত আচরণগুলি হলো শিক্ষকোপকরণগুলি যেন শ্রেণীকক্ষের দূরবর্তী স্থান থেকে শ্রবণ ও দর্শনগ্রাহ্য হয়। শিক্ষণ প্রক্রিয়ার নির্দিষ্ট সময়ে যেন শিক্ষকোপকরণগুলি ব্যবহার করা হয়, অন্যাবস্থায় শিক্ষকোপকরণগুলি শিক্ষার্থীদের সম্মুখে রাখা উচিত নয়। শিক্ষকোপকরণ ব্যবহারের অবাঞ্ছিত আচরণগুলি হলো অযথা এবং অপ্রাসঙ্গিক শিক্ষকোপকরণ ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে। শিক্ষকোপকরণের ব্যবহার হয়ে গেলে সেগুলি নষ্ট করা উচিত নয়, কারণ পরবর্তী ক্ষেত্রে তার প্রয়োজন দেখা দিতে পারে। শ্রেণীকক্ষে ন্যূনতম শিক্ষকোপকরণ হিসাবে ব্ল্যাকবোর্ডের ব্যবহার সর্বত্রই দেখা যায়। ব্ল্যাকবোর্ডের দক্ষতার মধ্যে আছে স্পষ্ট হস্তাক্ষরের বৈশিষ্ট্য হলো প্রতিটি অক্ষর স্পষ্ট হবে শ্রেণীকক্ষের দূরবর্তী স্থান থেকে, যাতে সেই বোর্ডের লেখা স্পষ্টভাবে বোঝা যায়। সেই রকমের অক্ষর এবং শব্দ লিখতে হবে, যেন খুব বড় না হয়ে যায় বা খুব ছোট না হয়ে যায়, মাঝারি একটা নির্দিষ্ট মাপে, যেটা কিনা শ্রেণীকক্ষের শেষ বেঞ্চ থেকেও সেটা ছাত্রছাত্রীরা ভালোভাবে দেখে বুঝতে পারে, সেটা পড়তে পারে, লিখতে পারে, সেই জন্য। আর আলোচনায় প্রাসঙ্গিক বিষয়গুলি বোর্ডে লিখতে হবে, যেগুলো আলোচনা আমরা করছি ক্লাসরুমে সেগুলোকেই বোর্ডে লিখতে হবে পয়েন্ট আকারে, যত সংক্ষিপ্ত পারা যায়। খুব বড় লিখতে গেলে সেটা আমি যেটা পড়াচ্ছি সেটা
পড়ানোর সময়ের গুরুত্বটা কম হয়ে যাবে এবং ব্ল্যাকবোর্ডের প্রতি গুরুত্বটা বেশি হবে। তার জন্য পড়ানোর সাথে সাথে ব্ল্যাকবোর্ডে সংক্ষিপ্ত আকারে সেগুলো লিখতে হবে বা কোনো ছবি এঁকে বা ডায়াগ্রাম এঁকে সেগুলো ছাত্রছাত্রীদের কাছে উপস্থাপন করতে হবে। উদ্দীপিত করার দক্ষতা। উদ্দীপনার দক্ষতার ভিত্তি হলো বাঞ্ছিত আচরণের জন্য ধনাত্মক উদ্দীপনার ব্যবস্থা করতে হবে যাতে বাঞ্ছিত আচরণগুলি পুনরায় ঘটে। অবাঞ্ছিত আচরণের জন্য ঋণাত্মক উদ্দীপনার ব্যবস্থা করতে হবে এবং যাতে সেইগুলি পুনরায় না ঘটে। ধনাত্মক বাচনিক উদ্দীপনার উদাহরণ হলো ভালো, হ্যাঁ, ঠিক আছে, সুন্দর, চমৎকার ইত্যাদি। এবং অবাচনিক ধনাত্মক উদ্দীপনার উদাহরণ হলো ঈষৎ হাসি বা ঘাড় নাড়ানো বা সংকেত দেখানো ধনাত্মকের যে ঠিক আছে এরকম সংকেত ইত্যাদি। ঋণাত্মক বাচনিক উদ্দীপনার উদাহরণ হলো না, ভুল বা ননসেন্স বা আমি পছন্দ করি না ইত্যাদি। ঋণাত্মক অবাচনিক উদ্দীপনার উদাহরণ হলো বিরক্তিমূলক মুখমণ্ডল বা ঘাড় নাড়ানো, না এর মতো করে ঘাড় নাড়ানো, অসন্তোষের অভিব্যক্তি এই সমস্ত। এবং শেষে আছে উদাহরণ দানের দক্ষতা। যে আমি একটা কোনো পাঠ্য বিষয় পড়াচ্ছি সেটা যদি যথাযথ উদাহরণ না দিতে পারি তাহলে ছাত্রছাত্রীরা সেটা বুঝবে কী করে? আমাকে বাস্তবে সেটা দেখে আমাকে উদাহরণটা দিয়ে বুঝিয়ে দিতে হবে যে আমি হ্যাঁ এই যে পর্বত বা মালভূমি বা সমভূমি পড়াচ্ছি এর উদাহরণ হচ্ছে যে হিমালয় পর্বত যেমন একটা পর্বত, তারপরে ছোটনাগপুর মালভূমি একটা মালভূমি বা সমভূমি আমরা যেখানে বাস করছি পশ্চিমবাংলায়, এই যে গঙ্গে নদী গঠিত সমভূমি, এই যে উদাহরণ দিয়ে দিয়ে যে আমি পড়াচ্ছি সেটা ছাত্রছাত্রীদের বুঝতে আরও সুবিধা হবে। সেই জন্য এই দক্ষতাটি পাঠদানের বিষয়টিকে স্পষ্ট সরল করে তুলতে এবং পাঠের প্রতি আগ্রহ সঞ্চারে সাহায্য করে। এর ফলে শিক্ষার্থীরা সহজেই বিমূর্ত বিষয় বা ধারণা অনুধাবনে সক্ষম হয়। এর জন্য বাচনিক ও অবাচনিক উভয় মাধ্যম ব্যবহার করা হয়। অবাচনিক মাধ্যম হলো বস্তু, মডেল, ছবি, ডায়াগ্রাম এবং পরীক্ষামূলক প্রদর্শন। উদাহরণ দানের দক্ষতা। উদাহরণ দানের দক্ষতা হলো প্রাসঙ্গিক ভাবনা এবং নিয়মকে ভিত্তি করে উদাহরণ দিতে হবে এবং আগ্রহী এবং কৌতূহল উদ্রেককারী উদাহরণের ব্যবস্থা করতে হবে। এখানে আমি দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পররাষ্ট্রনীতি এককের উপ একক সার্ক তার পাঠের অবতারণা করেছি। অর্থাৎ আমি সার্ক পড়াতে গেলে কীভাবে পাঠটি শুরু করব সেই বিষয়ে এখানে আমি ধারণা দিয়েছি। প্রথমেই এই বিষয়টি অনুশিক্ষণের মাধ্যমে ক্লাসরুম টিচিংয়ের আগে উপস্থাপন করতে গেলে বিষয়বস্তুর সারসংক্ষেপ যেটা আমাকে পড়ে বুঝে সেটা লিখতে হবে। বিষয়বস্তুর সারসংক্ষেপটি এখানে এইভাবে লিখেছি: দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে আদান প্রদানের বহর কোনোদিনই প্রত্যাশিত মাত্রায় পৌঁছতে পারেনি। আন্তঃরাষ্ট্র সমস্যা ও বিরোধের পরিপ্রেক্ষিতে এই অঞ্চলের দেশগুলির মধ্যে সম্পর্ক কখনোই খুব একটা গভীর হয়নি। আন্তঃরাষ্ট্র সমস্যা ও বিরোধের পরিপ্রেক্ষিতে এই অঞ্চলের প্রতিটি দেশই এক সাধারণ দুর্ভোগের শিকার। ঔপনিবেশিক শাসনের উত্তরাধিকার, দারিদ্র্য, ঘন ঘন প্রাকৃতিক বিপর্যয় এবং বৃহৎ শক্তিসমূহের স্বার্থান্বেষী দৃষ্টি এদের নানাভাবে দাবিয়ে রেখেছে। অথচ এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য, শ্রমশক্তির যোগান এবং নির্মীয়মান প্রযুক্তির সুযোগ নিলে যৌথ প্রচেষ্টায় প্রত্যেকেরই উন্নতি হতে পারে। এই পরিপ্রেক্ষিতে কিছুটা আকস্মিকভাবেই ৮০-র দশকের মাঝামাঝি সময়ে দক্ষিণ এশিয়ার ৭টি দেশ নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক বিরোধের বিষয়গুলিকে কিছুটা এড়িয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক নামক একটি আঞ্চলিক সংস্থা গড়ে তুলতে সমর্থ হয়। ১৮৮৫ সালের ৭ই ডিসেম্বর ঢাকায় সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং ৮ই ডিসেম্বর ঢাকা ঘোষণাপত্র গ্রহণের মধ্য দিয়ে সার্কের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এই সম্মেলনে একটি সনদ ও গৃহীত হয় যাতে একটি মুখবন্ধ ছাড়াও 10টি ধারা বা আর্টিকেল রয়েছে। এটিকে আমি সম্পূর্ণ সার্ক থেকে পড়ে নিয়ে একটি ছোট জিস্ট আকারে তুলে ধরলাম ক্লাসরুমে উপস্থাপন করার জন্য। এটা আমি তাদেরকে ছাত্রছাত্রীদেরকে বোঝাবো। বোঝানোর সাথে সাথে যেগুলো করব সেগুলো হলো পাঠের অবতারণার জন্য আমাকে কতগুলি উপাদান নিয়ে কাজ করতে হবে। প্রথমে মনোযোগ আকর্ষণ করতে হবে, কারণ সার্ক ব্যাপারটাকে আমি বোঝাতে গেলে
ছাত্রছাত্রীরা হয়তো অন্যদিকে মনোযোগ হয়ে পড়তে পারে অন্য কারণে, কিন্তু আমাকে এই পাঠের, যেহেতু আমি এখানে পড়াতে এসেছি বা বোঝাতে এসেছি তাদেরকে, পাঠের প্রতি তাদেরকে আকর্ষণ করার জন্য বিভিন্ন কাজকর্ম তাদের সামনে আমাকে করতে হবে। যেমন শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের মনোযোগ আকর্ষণ করার জন্য প্রথমে আমি পৃথিবীর মানচিত্র দেখাবো, দিয়ে তারপরে বলো তো এটা কী। তখন তারা নিশ্চয়ই জানবে যে ওটা পৃথিবীর মানচিত্র, তারা উত্তর দেবে যে এটা পৃথিবীর মানচিত্র। পরে আরেকটি মানচিত্র দেখাবো, সেখানে ভারত ও প্রতিবেশী দেশগুলি আছে, বলো তো এই জায়গাটা চিনতে পারছো কি না। তখন তারা বলতে পারবে যে হ্যাঁ, এটা এখানে ভারতসহ প্রতিবেশী দেশগুলি মানচিত্রে দেখাচ্ছে, হয়তো কয়েকটা দেশের নাম বলতে পারবে। তারপরে প্রেষণার স্তর অনুধাবন, অর্থাৎ আমি যে পড়াচ্ছি তারা কতটা জানে আগে থেকেই, তাহলে সেটাকে আমাকে আগে একটু জেনে নিতে হবে। তখন আমি তাদেরকে এরকম প্রশ্ন করতে পারি যে বলো তো তোমাদের বাড়ির আশেপাশে যারা থাকে তাদেরকে কি বলে। তখন তারা বললো যে প্রতিবেশী বলে। তাহলে আবার আমি জিজ্ঞাসা করতে পারি তাহলে আমাদের দেশের আশেপাশে যে দেশগুলো আছে তাদেরকে কি বলা যাবে। তারা বলবে কেউ যে প্রতিবেশী দেশ বলে। তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ, তারা প্রতিবেশী দেশ বা প্রতিবেশী বলতে তারা কিছুটা জানে। তখন আমি এই থেকে পরবর্তী ধাপে যাব যে পূর্ব জ্ঞানের সঙ্গে সম্পর্ক স্থাপন করব। তখন আমি এটা জিজ্ঞাসা করব বা বলবো তাদের কাছে যে আমাদের আশেপাশের মানুষজনের সঙ্গে যেমন মিল না থাকলে বাইরের থেকে যে কেউই এসে আমাদের আক্রমণ করতে পারে, ঠিক তেমনই আমাদের দেশের সঙ্গে প্রতিবেশী দেশের ভালো সম্পর্ক না থাকলে যে কোনো সময় বাইরের যে কোনো দেশ আমাদের আক্রমণ করতে পারে। এর জন্য ভারতে ইতিহাসে তোমরা নিশ্চয়ই পড়েছ, দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে আদান প্রদান তেমন ছিল না। আন্তঃরাষ্ট্র সমস্যা ও বিরোধ এর জন্য বাইরের দেশ থেকে এদেশে ঔপনিবেশিক শাসন শুরু করেছিল। বলতো কারা কারা শাসন করতে হয়েছিল। তখন তাদেরকে জিজ্ঞাসা করব এই প্রশ্নটি আমি যে কারা কারা শাসন করতে হয়েছিল। তখন তারা নিশ্চয়ই উত্তর দেবে যে ইংরেজরা। আরও যারা এসেছিলো সেই নামগুলো তারা বলবে। আমি এখানে একটা দেখিয়েছি উদাহরণ হিসাবে। তারপরে মূল বিষয়টাকে আমি চিহ্নিত করব যে আমি যে সার্কটা যে পড়াবো, তাহলে এতক্ষণ যেগুলো বললাম আমি কেন বললাম, তার জন্য মূল বিষয়টাকে চিহ্নিত করতে গেলে আমাকে তারপরে আমি বলবো যে হ্যাঁ, এছাড়াও ঘন ঘন প্রাকৃতিক বিপর্যয়, বৃহৎ শক্তিসমূহের স্বার্থান্বেষী দৃষ্টি এদের নানাভাবে দাবিয়ে রেখেছে। অথচ এই অঞ্চলের প্রাকৃতিক শক্তি, শ্রমশক্তি এবং নির্মীয়মান প্রযুক্তির সুযোগ নিলে যৌথ প্রচেষ্টায় সবারই উন্নতি হতে পারে। এই পরিপ্রেক্ষিতে ৮০-র দশকের মাঝামাঝি সময়ে দক্ষিণ এশিয়ার ৭টি দেশ নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক বিরোধ এড়িয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক নামক একটি আঞ্চলিক সংস্থা তৈরি হয়। ১৮৮৫ সালে ৭ই ডিসেম্বর ঢাকায় সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ আমাদের পাঠ্য বিষয় সার্ক। তোমরা ৭টি দেশের নাম বলো তো মানচিত্র থেকে। পৃথিবীর মানচিত্র তাদেরকে বা ভারতীয় উপমহাদেশের যে মানচিত্র আমি এনেছি সেটা তাদেরকে দেখাবো, যে তারা দেখে দেখে ৭টি দেশের নাম বলার চেষ্টা করবে। যে সার্কের দেশগুলি, তারা জানে না যে সার্কের দেশগুলো কোনগুলো সার্ক, কিন্তু দক্ষিণ এশিয়ার যে দেশগুলো তাদেরকে আমি হাইলাইট করে দেখাবো, যে মানচিত্রের নামগুলো লেখা থাকবে দেশের, সেগুলো তারা দেখে দেখে বলবো যে ভারত, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, এগুলো তারা বলতে পারবে যেগুলো হাইলাইট করা আছে বা লিখে দেওয়া আছে দেশের নামগুলো। তখন আমি উপযুক্ত প্রদীপনের ব্যবহার করব। উপযুক্ত প্রদীপন বলতে এখানে ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার আর চার্টের একটা ম্যাপের ব্যবহার করব। দিয়ে তারপরে তাদেরকে এটা বিষয়ের বোঝানোর দিকে আমি যাব। তারপর ব্যাখ্যাকরণ, বিশদীকরণ থাকবে পরবর্তী মাইক্রো টিচিংয়ের যে দক্ষতা। তারপরে প্রশ্ন উত্তরকরণ থাকবে, ব্ল্যাকবোর্ডের ব্যবহার থাকবে, মানচিত্র সবই থাকবে। তারপরে শেষে সমাপ্তি পর্যায়ে থাকবে। এরকমভাবে অনুশিক্ষণের বিভিন্ন পর্যায়ের দ্বারা মাইক্রো টিচিংয়ের মাধ্যমে আমাকে শিখন দক্ষতাগুলোকে ভালোভাবে জেনে নিতে হবে। তারপরে আমাকে ক্লাসরুম টিচিংয়ে ম্যাক্রো টিচিং করাতে হবে।